চাতক প্রায় নিশি যে আছে কালো শোষী, চাতক প্রায় নিশি যে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায়ের অন্বেষণ, আমি কালারে হারায়ে যেমন, কালারে হারায়ে যেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন মহান। আমরা আছি মহামিলন প্রাঙ্গণে, তীর্থরাজ প্রয়াগের সঙ্গমের ঠিক পাশেই মহাকুম্ভ প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি আমি এখন। এটাই আমার ভারতবর্ষ। এই যে মিলন, এই মিলনের মানে কি জানেন? মিলন মানেই মেলা আমরা জানি, কিন্তু এই যে মহামিলন, এর মানেটা কি? মিলন হবে কত দিনে, আহা, জয় গুরু। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। আহা আহা
আমার মনের মানুষেরও সনে। চারিদিকে পৃথিবীর একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। বৃহস্পতি গ্রহের সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে আমাদের সময় 12 বছর। এই প্রত্যেক 12 বছর পর পর আসে কুম্ভযোগ, পূর্ণ কুম্ভের যোগ। আর এই 12টা পূর্ণ কুম্ভ হবার পরে আসে মহাকুম্ভযোগ। এবার 2025-এ মহাকুম্ভযোগ, সেই মহাকুম্ভযোগ যা আসে 144 বছর পর পর। আগামী 1.5 মাসে 40 থেকে 45 কোটি মানুষের সমাগম হবে এই তীর্থরাজ প্রয়াগের মহাকুম্ভ প্রাঙ্গণে পুণ্য স্নানের জন্য। মোট 6টা শাহী স্নান রয়েছে, যা শুরু হচ্ছে 13ই জানুয়ারি থেকে। 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নান, 14 তারিখ 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, তারপর 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী স্নান, 12ই ফেব্রুয়ারি হচ্ছে মাঘী পূর্ণিমা স্নান, তারপরে সর্বশেষ শাহী স্নান হচ্ছে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির স্নান। ভাই, হ্যাঁ। সে লাইনটা মনে আছে? কোনটা? সমুদ্র মন্থনে ওঠে অমৃতারি ভাণ্ড, হ্যাঁ। আর তাই নিয়ে দেবাসুরে তুলকালাম কাণ্ড। ঠিক, এই অমৃত কুম্ভের গল্প আপনারা সবাই জানেন। সমুদ্র মন্থনে তো অমৃত কুম্ভ উঠলো, সে অমৃত ওঠার পরে কুম্ভে রাখা হলো, সেই জন্যই অমৃত কুম্ভ। এবার অসুরেরা তো ছাড়বে না, আর দেবতারাও চান যে অসুররা যেন কোনোভাবেই এই অমৃতের সন্ধান না পায়, অমৃত গলাধঃকরণ করতে না পারে, তাহলেই সর্বনাশ। যাই হোক, তো দেবতারা কি করলেন? বিষ্ণু শরণাপন্ন হলেন। বিষ্ণু মোহিনী মূর্তি ধারণ করে সেই অমৃত কুম্ভ নিয়ে অসুরদের ফাঁকি দিয়ে যখন যাচ্ছেন, তখন সেই কুম্ভ থেকে 4 ফোঁটা অমৃত এই ধরনের 4 জায়গায় পড়লো। মানে এটাও কিন্তু এক ধরনের হানি ট্র্যাপ। হ্যাঁ, ব্যাপারটা তাই তো, ওরা অন্য কিছু থেকে মোহিত হয়ে গেল, আর ব্যাপারটা অন্যরকম। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার এটা আমার মাথায় আসবে, কারো মাথায় আসবে না পৃথিবীতে এই হানি ট্র্যাপ, তাই না? যাই হোক, এই 4 জায়গায় পড়লো। আপনারা জানেন 4টি জায়গার মধ্যে একটি হচ্ছে প্রয়াগরাজ, একটি হরিদ্বার, আর নাসিক, উজ্জয়িনী, মধ্যপ্রদেশের উজ্জয়িনী। এক দল সাধু আসছেন স্নান করতে। এই দিকটা হচ্ছে যমুনা, যেদিকে সানসেট হচ্ছে, এই দিকে গঙ্গা মিলেছে এইখানটায়। এখন ওই সঙ্গমের দিকেই যাচ্ছি। স্নানের জন্য এভাবে ঘিরে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় এরকম ঘেরা রয়েছে, আর এটাই হচ্ছে সঙ্গম। দেখুন, ওপাশ থেকে যমুনা আসছে, আর এদিকে গঙ্গা, এইখানে মিলেছে 2 নদী। আমরা জানি এই সঙ্গম হচ্ছে ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা আর সরস্বতীর সঙ্গম। গঙ্গা যমুনা তো ভিজিবল দেখতে পাচ্ছি, কিন্তু সরস্বতী ইনভিজিবল। বলা হয় সরস্বতী মাটির নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। জিওলজিস্টদের মতে সরস্বতী অনেক বছর আগে লুপ্ত হয়ে যায় প্রাকৃতিক কারণে, সেটা একটা সায়েন্টিফিক রিজন। আর পৌরাণিকভাবে বলতে গেলে, যেটা আমরা অনেকগুলো পৌরাণিক কাহিনী আছে সরস্বতীর বিলুপ্তির বা হারিয়ে যাওয়ার পেছনে, তার মধ্যে একটা হচ্ছে যেটা বলে যে সরস্বতী মাটির তলা দিয়ে বইছে গণেশের অভিশাপে। ঘটনাটা ছিল এরকম যে মহাভারতের কাহিনী যখন ব্যাসদেব বলছেন আর গণেশ লিখছেন, তখন তো ব্যাসদেব একই কঠিন কঠিন শব্দ বলছেন, আর গণেশ সেগুলোকে তর্জমা করে সহজ ভাষায় লিখছেন। কথা তাই ছিল, জানেন আপনারা। কিন্তু এই লেখা এবং বলার কাজটা হচ্ছিল সরস্বতীর পারে। সরস্বতীর স্রোতের আওয়াজে গণেশের খুব ডিস্টার্ব হচ্ছিল, একই কনসেন্ট্রেট করতে হচ্ছিল ওই তর্জমার জন্য কঠিন কঠিন শব্দের। তারপরে সরস্বতীর আওয়াজ, তো গণেশ তখন রেগে গিয়ে সরস্বতীকে শাপ দেন, বলেন যে তুমি আর ওপর দিয়ে বইবে না, তুমি মাটির নিচে দিয়ে বইবে। সেই থেকে নাকি সরস্বতী মাটির নিচে দিয়েই প্রবাহিত হচ্ছে। এই দেখুন, এখানে নোংরা পরিষ্কার করারও ব্যবস্থা রয়েছে ইনস্ট্যান্টলি। এখানে প্রচুর এরকম ভলেন্টিয়ার্স রয়েছে যারা নদীর থেকে নোংরা তুলছে, প্লাস্টিক তুলছে। এটা দেখেও ভালো লাগছে। প্রয়াগে যাতায়াত করার জন্য যেটা ভরসা সেটা হচ্ছে টোটো। আমরা এই আজাদ পার্কে এলাম 20 টাকা পার হেড দিয়ে, আর এখন আজাদ পার্ক থেকে ভারত সেবাশ্রম সংঘ যাচ্ছি মাত্র 3.5 কিলোমিটার, এখান থেকে 20 টাকা করে পার হেড নিচ্ছে। এখানে প্রয়াগরাজে কেউ কোনো ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক রুল কিচ্ছু মানে না। প্রচণ্ড আওয়াজ, প্রচণ্ড হর্ন।
খুব সাবধানে হাঁটাচলা করবেন এখানে। আমরা যাচ্ছিলাম ভারত সেবাশ্রম সংঘের দিকে, টোটো করে নেমেছি ওই জায়গায়। এই রাস্তা দিয়ে টোটো যেতে দিচ্ছে না, আটকে দিচ্ছে। হেঁটে যাচ্ছিলাম, তখন রাস্তার পাশে এই দোকান, প্রচুর মানুষ খাচ্ছেন, গুড়ের জিলাপি, কচুরি আর সিঙ্গারা এইসব বিক্রি হচ্ছে। মানে এইসব দেখে আর আটকাতে পারলাম না, যাকে বলে। খেতে হবেই, এইসব উৎকৃষ্ট জিনিস না খেয়ে চলে গেলে হ্যাঁ। পাপ হবে, বুঝলি না? আরো পাপ হবে। ঠিক, মানে ওই জন্যই। এই মহাকুম্ভে এসে যে পুণ্যের বদলে পাপ হয়ে যাবে এইসব জিনিস তুই ছেড়ে দিয়ে যদি চলে যাবে। আহা, মিষ্টির বান ডেকেছে। উৎকৃষ্ট উৎকৃষ্ট। মানে এটা, এই টেস্টটা কিন্তু আগে আমি পাইনি, যে গুড়ের যে টেস্টটা। হুম, মধু মধু দিয়ে খেলে যেরকম হয় সেরকম একটা মিলও পাচ্ছি গুড় দিয়ে খেয়ে। ও ফাটাফাটি ফাটাফাটি, চূড়ান্ত যাকে বলে। সামোসা তো খেলাম, জিলাপিও খেলাম, তারপর কচুরি নিয়েছি। কচুরিটা দিয়েছে ছোলার সাথে, সাথে চাটনি আছে। কচুরির ভেতরে ছাতু রয়েছে, ছাতুর পুর, এই যে ফাটাফাটি। আমরা এখন ঢুকছি 93 তুলারামবাগে ভারত সেবাশ্রম সংঘে। প্রয়াগরাজের ভারত সেবাশ্রম সংঘ বাঙালিদের কাছে চিরকালই খুবই পপুলার। বাঙালিরা যখন প্রয়াগরাজে আসেন তখন এই ভারত সেবাশ্রম সংঘকেই তারা তাদের আস্থানা হিসেবে মনে করেন। আমার পেছনেই গুরু মহারাজ স্বামী প্রণবানন্দজির মন্দির। এখানে যারা আগে থেকে বুকিং করে এসেছেন তাদের জন্য তো ঘর রয়েছে, টেম্পোরারি টেন্টের ব্যবস্থা রয়েছে। তাতে যদি আপনি আসেন, এখানে যদি খালি থাকে তাহলে পেয়ে যাবেন 800 টাকা পার হেড পার নাইট, এই হচ্ছে রেট। এইদিকে থাকার ঘরগুলো রয়েছে। যারা বুকিং করে আসবেন বালিগঞ্জ থেকে কলকাতায়, তারা তো এখানে ঘর পেয়ে যাবেন, তাদের জন্য ঘর রাখাই থাকবে। ভারত সেবাশ্রম সংঘে ঘর ভাড়া যারা আগে থেকে বুক করেছেন তাদের জন্য ঘর ভাড়া 1200 টাকা প্রতিজন প্রতিদিন, এই হিসেবে এনারা ভাড়া নিচ্ছেন। মানে যদি 3 জন থাকেন তাহলে পার ডে 3600 টাকা। একটা ঘর দেখি চলুন। এই হলো ভারত সেবাশ্রম সংঘের একটা ঘর। এই ঘরে অ্যাটাচড টয়লেটও রয়েছে। আরও একটা কথা বলে দিই, যে এখানে যারা স্নানের জন্য আসবেন, শাহী স্নানের জন্য আসবেন, তাদের উচিত হবে ভারত সেবাশ্রম সংঘের ক্যাম্পে চলে আসা। স্নানের আগের দিন রাত 10টা নাগাদ চলে আসুন এনাদের ক্যাম্পে। তারপর এনাদের যারা ভলেন্টিয়ার্স রয়েছেন তাদের সঙ্গে আপনারা স্নানে যান। না হলে কিন্তু এই ভিড়ে আপনি যদি একা একা স্নান করার জন্য উদ্যোগী হন, বিপদ হতে পারে। মানে কোটি কোটি লোক হবে, কোটির ওপরের লোক হবে, বুঝতেই পাচ্ছেন। প্রত্যেকটা শাহী স্নানে কোটিখানেক লোক থাকবে। প্রচুর ঘাট যদিও করা আছে, কিন্তু তাও আবারও বলবো আপনারা ভারত সেবাশ্রম সংঘের ক্যাম্পে চলে আসুন, এনাদের গাইডেন্সে আপনারা স্নান করুন, তাহলে ভালোভাবে স্নান করতে পারবেন। নিয়মটা হচ্ছে আগের দিন চলে আসতে হবে, যেদিন শাহী স্নান তার আগের দিন রাত 9টা থেকে 10টার সময় এদের ক্যাম্পে চলে আসুন, সেটা সবচেয়ে ভালো হবে। একটু চা খেয়ে নিই ভারত সেবাশ্রম সংঘের বাইরেই, ডান দিকে চা খেয়ে তারপর যাব আখাড়াতে। এখানকার পেয়ারা কিন্তু দারুণ হয় এবং দারুণ। ऐसे पैसा नहीं लेते बाबू, हम लोग खिला के दो, पैसा दे दो, आइए तबीयत खुश हो जाएगा आपका। ভেতরটা হালকা লাল। আমরা এখন দাঁড়িয়ে আছি গঙ্গার এপারে, যেদিকে ত্রিবেণী তার ঠিক উল্টো দিকে। এদিকে ডমরুডার, আর এই হচ্ছে নাগা সন্ন্যাসীদের আখাড়া। এখন বন্ধ রয়েছে দুপুরের দ্বীপ্রাহরিক বিশ্রামের জন্য। সন্ন্যাসীরা বিশ্রাম নিচ্ছেন, এই জন্য এখানে বন্ধ করে রাখা হয়েছে। আমাদের ঢুকতে দেওয়া হবে 4টের সময়, এখন বাজে 3:30। ঠিক ঠিক, মানে ভগবান হোক বা সন্ন্যাসী, হ্যাঁ, দ্বীপ্রাহরিক নিদ্রার সবারই প্রয়োজন। হ্যাঁ। এবং এটা আমাদের হিন্দু ধর্মে আছে। তা সত্ত্বেও দেখুন, আমি দুপুরে ঘুমাই বলে শিবাজি আমায় যখন তখন ঠ্যাং ধরে টানাটানি করে, বলে এটা মোটেই ঠিক না। না, এটা না। 1.5 গুণ ভাই। হ্যাঁ। দেখ ব্যাপারটা, হ্যাঁ। যত দেখবি তত এটা বিশ্বাস করবি আর তত মানবি। এখন আমরা একটু বুড়ি টুড়ি খেয়ে নিই, তারপরে ঢুকছি 4টের সময়। বাহ বাহ, ভালো। তবে আমাদের বাংলায় যে ঝালমুড়ি হয় সেই স্টাইল না, সেটা অনেক বেটার। বাংলার ঝালমুড়ির থেকে বেটার, মানে বাংলার ঝালমুড়িটা এর থেকে বেটার। সেটাই বলতে হবে। এটাও ঝালমুড়ি কাইন্ড অফ, কিন্তু আমাদের তো বেটার। আর চাল ভাজা,
আমরা এখন আছি শ্রী পঞ্চায়েতি আখাড়ার ভেতরে। আচ্ছা, এই আখাড়াগুলো কিন্তু আমাদের পূর্ব ভারতে অতটা গুরুত্বপূর্ণ না হলেও, আমাদের কাছে এই সম্পর্কে তথ্য কম থাকলেও, উত্তর ভারতে বিশেষ করে হিন্দি বলয়ে আখাড়াদের গুরুত্ব কিন্তু অপরিসীম হিন্দুদের কাছে। এই আখাড়াগুলো বলা হয় দে আর দ্য কাস্টোডিয়ান অফ ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ হিন্দু কালচার্স। তো এরকমই একটা আখাড়ার ভেতরে আছি আমরা, খুব সুন্দর করে সাজানো ভেতরে। নাগা সন্ন্যাসীদের আখাড়া তো ওপাশে, যাবো ওখানে, এখন বন্ধ রয়েছে। এই আখাড়াটা খোলা রয়েছে। সাধারণ মানুষদের এই আখাড়ার ভেতরে আসতে গেলে এই আখাড়া কর্তৃপক্ষ পাস দিচ্ছে ভেতরে, তা দিয়ে আপনি থাকতে পারবেন, খেতে পারবেন। সেই পাস নেওয়ার জন্য এখানে ভিড়। আখাড়ার ভেতরে এক বাবার আস্থানায় আছি আমরা। बाबा बात नहीं करते हैं? बात नहीं करते बाबा, मौनी व्रत है। कितने साल तक? इनको बहुत साल से मौन व्रत है, 60-70 साल हो गए मौन। अच्छा 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 मौनी बाबा भी अन्न भी नहीं खाते। अच्छा, हाँ, फलारी है। सिर्फ फल से चल रहा है? फल से दूध है, गाय का दूध। गाय का दूध और फल। हाँ, এখানে আমাদের এনারা চা দিয়ে আপ্যায়ন করলেন। এখানে বসে আছি, ওনাদের সঙ্গে আড্ডা মারছি, দারুণ একটা সময় কাটছে। এটা একটা আলাদাই অনুভূতি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন ওনারা আমাদের চা দিয়ে আপ্যায়ন করলেন। চা না খাইয়ে ছাড়বেন না, তাই চা খেয়ে যাব। রাজু, কেমন চাটা? আমি এখনো খাইনি, তাই জিজ্ঞেস করলাম। ভালো? আমরা এখন আছি 10 নাম নাগা সন্ন্যাসী শ্রী পঞ্চায়েতি আখাড়া মহানির্বাণের ভেতরে। 10 নাম নাগা সন্ন্যাসীর আখাড়ার ভেতরে এদিকে দেখুন, প্রচুর ছোট ছোট কুটির করা। কুটিরগুলো মূলত বেত আর খড় দিয়ে করা, তার ভেতরেই সন্ন্যাসীরা থাকছেন। প্রচুর সন্ন্যাসী এসেছেন এখানে। অন্ততপক্ষে এই আখাড়ার ভেতরে আমাদের মনে হয় 100-5 তো হবেই, বেশিই হবে। হ্যাঁ, এরকম অসংখ্য আখাড়া রয়েছে এখানে। এদিকে যাদের কুটির হয়নি তারা এখানে শোয়ার ব্যবস্থা রয়েছে। এখানে ঢালাও শোয়ার ব্যবস্থা রয়েছে সন্ন্যাসীদের। এদিকে এবার আমরা ঢুকছি পঞ্চায়েতি আখাড়া শ্রী নিরঞ্জনীর ভেতরে। এই যে, আর ওদিকে সূর্য ডুবছে। এখন ঘড়িতে সময় 5:12, 5:30টায় সূর্যাস্ত। নাগা সন্ন্যাসীদের আখাড়ায় যেমনি কুটির করা ছিল বেত আর খড়ের, এখানে কিন্তু এই আখাড়ায় তাঁবু করা। সব সন্ন্যাসীরা তাঁবুতে রয়েছেন। তবে সবচেয়ে যেটা সুন্দর লাগছে সেটা হচ্ছে অনেক আখাড়ার সামনে যজ্ঞকুণ্ড দারুণ সুন্দর করে সাজানো রয়েছে। প্রত্যেকটা আখাড়ার ঠিক মাঝে একটা করে মন্দির রয়েছে, এই আখাড়ায় যেমনি এখানে রয়েছে।
এই যে 40 থেকে 45 কোটি মানুষ এই শাহী স্নান করে মোক্ষ লাভ করবেন, পৃথিবীর জনসংখ্যা তো কমে যাবে ম্যাডি, এর তো আর পুনর্জন্ম হবে না। হ্যাঁ সেটা তো, কিন্তু এছাড়াও তো মানে মাত্র 45 কোটি, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে ধর, তার মধ্যে বলতে চাস 800 কোটি মানুষই যদি এখানে এসে স্নান করতো তাহলে আর মানব জন্ম থাকতো না। না বোধহয় মানুষ তো তাই চায়, মুক্তি। মানে মানুষ মানব জন্মে সুখী না, বা সব কাজগুলো বা একটা মানুষ হিসেবে জন্ম নিলে যা যা কর্তব্য, যা যা ধর্ম দায়িত্ব, সেগুলো নিশ্চয়ই পালন করা হয়ে গেছে, তারপরেই তার মধ্যে মোক্ষ ভাবনা আসে। মানে আমি স্নান করবো কিনা এটা কিন্তু আমাদের দর্শকদের কাছে একটা বিরাট প্রশ্ন। তুই তো করবি না, তো একদম না খামাকে ঠান্ডার মধ্যে স্নান করে, হ্যাঁ মানে তোর তো মোক্ষ লাভ চাই না। না কিন্তু আমার মোক্ষ লাভ চাই না কেন জানেন? মৈত্রেয়ীকে নিয়ে আসিনি তাই। মানে তাহলে 7 জন্মের যে প্রমিসটা সেটা কি হবে? সেটা কি হবে সত্যি, মানে একদম যাকে বলে হচ্ছে পত্নী অন্ত প্রাণ স্বামী অন ক্যামেরা, অফ ক্যামেরা কি করে সেটা কিন্তু আমি বলবো না। এই তো যাই হোক, মৈত্রেয়ীকে নিয়ে এলে স্নান করতাম, দুজনের একসঙ্গে মোক্ষ লাভ হতো, তাহলে একটা ব্যাপার ছিল। নাহলে আমি মোক্ষ লাভ করবো আরো বেচারি একা একা আবার জন্মান্তর এরকম না ভালো ঘুরে বেড়াবে, আমার বদলে একটা কোন পাষণ্ড তার ঘাড়ে চাপবে, এটা ঠিক নাকি? না একদমই ঠিক না, একদম ঠিক নয়। মৈত্রেয়ী তোমাকে নিয়ে এসেই মোক্ষ স্নান করব, মানে এই স্নান করব, সেটা আবার 12 বছর পরে। হ্যাঁ এই মানুষ তো আসলে ওই যে তুই যেটা বলছিলি, মানুষ তো খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ কি খুঁজছে? আমাদের মনের মধ্যে প্রাণের মধ্যে যে আছে তাকেই হয়তো খুঁজছে, সে আছে তবুও কিন্তু দেখ অদ্ভুত একটা নিয়ম, সারা বিশ্বের লোক যারা আধ্যাত্মিকতাবাদ নিয়ে চর্চা করছেন বা এমনি দার্শনিক, তারা কিন্তু খুঁজেই বেড়াচ্ছেন, বা বৈজ্ঞানিক ঠিক খুঁজে বেড়াচ্ছেন। খোঁজটা হয়তো আলাদা, কিন্তু একটা জায়গায় গিয়ে দেখবি সেই খোঁজগুলো মিলে যাবে আর কি, সেই চলছে আর কি সেই খোঁজ। হ্যাঁ খোঁজটা সত্যের বা অমৃতের, যাই হোক ওই সত্যই তো অমৃত, এটা কিন্তু অনেকেই বোঝে না যে সত্যই অমৃত। হ্যাঁ এটাই হচ্ছে আসল ব্যাপার, এবং সেই সত্য আমার মতে আমার চারদিকেই ছড়িয়ে রয়েছে। একদম। আমি আগের ভিডিওতে বলেছিলাম মোট 6টা শাহী স্নান রয়েছে, যা শুরু হচ্ছে 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমার দিন থেকে, 14ই জানুয়ারি মকর সংক্রান্তির স্নান। কিন্তু এইমাত্র আমি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বললাম, এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে, শুধু পুলিশ নয়, আর্মি, আধা সামরিক বাহিনী সব রয়েছে, যথাযথ সিকিউরিটি ব্যবস্থা, যথাযথ বলা ভালো যে সাংঘাতিক সিকিউরিটি ব্যবস্থা। তো ওনার সঙ্গে কথা বলে যেটা জানলাম সেটা হচ্ছে যে ওনারা 3 দিন সবচেয়ে বেশি ভিড় এক্সপেক্ট করছেন। এই 3টে স্নান হচ্ছে 14 তারিখ 14ই জানুয়ারি মকর সংক্রান্তির স্নান, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার স্নান, আর 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী স্নান। এই 3টেকেই ওনারা মহাস্নান, মহাশাহী স্নান বলছেন, এবং এই 3 দিনই সবচেয়ে বেশি লোকসমাগম হবে, এবং এক দিন হয়তো 2 কোটি লোকও হতে পারে এইখানে মহাকুম্ভে। আপনারা যারা আসবেন খুব সাবধানে আসবেন, নিজেদের খেয়াল রাখবেন, ভিড় সাংঘাতিক হবে সে ব্যাপারে সচেতন থাকবেন। महाराज ये भंडारा किसके तरफ से हो रहा है? ये चतुर संप्रदाय, अच्छा चतुर संप्रदाय की तरफ से चलता है। अच्छा पूरा जब मेला? तक हाँ पूरा मेला रहेगा खुला चलेगा। अच्छा हाँ कल से चालू हुआ है ये। अच्छा तो दिन में आप कितने लोगों को खाना खिलाते हैं? नहीं अभी शाम को 5 बजे चालू करते हैं। अच्छा हाँ और 1-1.5 घंटा चलाएंगे। आओ भैया बैठो बैठो, आओ भैया बैठो। और ये मतलब शिवरात्रि तक चलेगा? नहीं 5 तारीख तक चलाएंगे। 5 तारीख तक चलाएंगे। चतुर संप्रदाय है ये। अच्छा ठीक है, धन्यवाद। सेवा करना है हमारा धर्म है। মহারাজ ছাড়ছেন না, বলছেন একটু হালুয়া খেতেই হবে। हलवा ला, हाँ ले जल्दी ले। ठीक है कोई बात नहीं महाराज। हाँ हलवा भी लेना है, ठीक है। কচুরি পেলাম, হালুয়া আসছে, থোড়া সা প্রসাদ, থ্যাংক ইউ। ঘিয়ে পুরো চপচপ করছে, তীব্র মিষ্টি না? মিষ্টি তো সাংঘাতিক। আহা আহা কি গরম রে! তা তো হবেই। ভালো লাগছে না? মোক্ষ ঠিক এতেই মোক্ষ। ঘিয়ে পুরো চপচপ করছে, আহা।
বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করে দিয়েছেন। এবং দেখুন গঙ্গার পাড়ে এই মেলা প্রাঙ্গণে এই যে মানুষেরা ভারতের বিভিন্ন জায়গা থেকে আসছেন পুণ্য স্নানের উদ্দেশ্যে, তারা কিন্তু এখানেই রাত কাটাবেন। এনাদের হয়তো কোনো ঠাঁই জোটেনি, এরা হয়তো ঠাঁইয়ের আশাতেও আসেনি, এরা সারা রাত এখানেই কাটাবে। আশেপাশে কোনো লঙ্গরে হয়তো খাওয়া দাওয়া করবেন এবং আগামী পরশু হচ্ছে স্নান 13 তারিখ, আর 14 তারিখ মকর সংক্রান্তির স্নান। তো এই দুদিন হয়তো এনারা এখানে থেকেই স্নান করে তারপর ফেরত যাবেন। কত মানুষ কত রকমভাবে মোক্ষ লাভের আশায় এই প্রাঙ্গণে এসেছে, মহাকুম্ভ এই প্রাঙ্গণে এসেছে, প্রয়াগ তীর্থে এসেছে। এটা দেখেও আমাদের একটা আলাদা রকমের অনুভূতি হচ্ছে, আলাদা রকমের আবেগ কাজ করছে। ধুলোর প্রবলেম কিন্তু একেবারেই নেই, জিরো, কোনো ধুলো নেই সারা মেলা প্রাঙ্গণে। মাস্ক পরে আসা সেভাবে প্রয়োজনীয়তা নেই, যদি না আপনার ইমিউনিটি কম থাকে এবং ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে বাঁচতে চান, তাহলে মাস্ক পরে আসুন। ধুলোর জন্য কোনো সমস্যা নেই এখানে। এর মধ্যে উত্তরপ্রদেশ পুলিশের ঘোড়সাওয়ার বাহিনী ভিড়ের মধ্যে ভিড় কন্ট্রোলের জন্য আছে, তারাও আছে। যত সময় যাচ্ছে ভিড় আরও উত্তর বাড়ছে। এবার বেরিয়ে যেতে হবে এখান থেকে। স্নান করে পেটে ছুঁচোর ডন খেয়ে নিতে হবে। এই মেলার ভেতরেই এখানে আটার লুচি ভাজছে, তুই খাবি তো? হ্যাঁ অবশ্যই, লুচি পেলেই হলো আমার, সে আটা হোক বা ময়দার, যাই হোক। একজন কমেন্ট করেছে কি যে জীব দিয়ে শিবের সেবা হয়। শিবকে পেতে গেলে জীব দিয়ে শুরু করতে হবে। এটা আমার বক্তব্য না, এটা আপনাদের মধ্যে একজন আমাদের কমেন্ট সেকশনে লাস্ট ভিডিওতে কমেন্ট করেছে। হ্যাঁ মানে খাদ্যরসিক আর কি, মানে ওই জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি সেই ঈশ্বর, এইটাকেই একটু হ্যাঁ, জীবের বদলে জীব ওই সেটাকে ঘুরিয়ে দিয়েছে। চলো সেবাটা করেই নেওয়া যাক। চলো খিদের মুখে ব্যাপক লাগছে। স্নানে যারা আসবেন কয়েকটা অসুবিধে রয়েছে, সেগুলো একটু বলে দিচ্ছি, খেয়াল রাখবেন। 1 নম্বর, ধুলো ছিল, এই মুহূর্তে ধুলো নেই, একেবারেই নেই, তবুও মাস্ক পরে আসবেন। 2 নম্বর, প্রচুর হাঁটতে হবে, কিন্তু অ্যাটলিস্ট 3 কিলোমিটার হাঁটার জন্য তৈরি থাকুন। আপনি যেখানেই থাকুন না কেন, যদি সঙ্গম ঘাটে স্নান করতে চান, আপনাকে কিন্তু অন্ততপক্ষে 3 কিলোমিটার হাঁটতে হবেই। কারণ আপনাকে যে জায়গায় গাড়ি নিয়ে এসে ছেড়ে দেবে, সেখান থেকে সঙ্গম ঘাট 3 থেকে 3.5 কিলোমিটার, মিনিমাম 3 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। 3 নম্বর কথা যেটা খেয়াল রাখবেন, যে এখানে যদিও পর্যাপ্ত টয়লেট রয়েছে, ভেতরে সঙ্গম ঘাটের চারিদিকে প্রচুর পরিমাণে টয়লেট ছড়িয়ে ছিটিয়ে তৈরি করা রয়েছে, কিন্তু হতেই পারে যে ল্যাট্রিনগুলো পরিষ্কার নয়, সুতরাং সেটা খেয়াল রেখে আসবেন। এটা কিন্তু বাস্তব একটা সমস্যা হতে পারে। আর 4 নম্বর, আমরা দেখালাম ভিডিওতে যে পকেটমার রয়েছে, একজনের পকেট কেটেছে, সেটা তো দেখালামই। তাছাড়াও নানা রকমভাবে মাইকে অ্যানাউন্সমেন্ট আসছে যে অনেকেই অনেক কিছু হারিয়েছেন। জিনিসপত্র সাবধানে রাখবেন, আপনার মোবাইল, আপনার পার্স, আপনার টাকা পয়সা, সমস্ত কিছু খুব সাবধানে রাখবেন। স্নানের জন্য যারা একলা আসছেন তাদেরকে একটা কথা বলে দিই, আপনাদের মালপত্র রাখার জন্য কিন্তু কোনো লকার রুম নেই। এটা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে স্নানের সময় কোনো লকার রুম পাওয়া যাবে কি না। না, সেরকম কোনো ব্যবস্থা এখানে কিন্তু নেই। আপনি আপনার বন্ধুবান্ধবের সঙ্গে যদি আসেন তাহলে সমস্যা নেই, একজন করে স্নান করুন। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু একা এলে এটা সমস্যা, মাথায় রাখবেন। আরেকটা কথা, জলে কোনো রকমভাবে সাবান, শ্যাম্পু এগুলো ব্যবহার করবেন না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর প্রচুর পুলিশ রয়েছে ঘাটগুলোতে, ঘাটের ধারে কিন্তু আপনাকে বেশিক্ষণ এমনি দাঁড়িয়ে থাকতে দেবে না। যদি আপনার পুজো করার বা শ্রাদ্ধ করার ইচ্ছে হয়, তাহলে যদি সেই মনস্কামনা থাকে, তাহলে কিন্তু একটু অসুবিধাজনক। মূল যে সঙ্গম ঘাট, তার আশেপাশে করতে পারবেন না, পুলিশ ওখানে আপনাকে বসতেই দেবে না, তার একটু আগে করুন। তার একটু আগে আপনার যদি কোনো পুজো করার ইচ্ছে হয়, তাহলে সেটা একটু আগে করে ফেলুন, গঙ্গার ধারে বা যমুনার ধারে। তো এই কথাগুলো একটু খেয়াল রাখবেন, আমার মনে হলো এগুলো বলা উচিত, আপনাদের প্রয়োজনে লাগবে। এই ছিল অসুবিধে। গতকাল এখান থেকে আমরা একটা অটো পেয়ে গিয়েছিলাম, আজকে কিচ্ছু নেই, পুরো 5 কিলোমিটারই হাঁটতে হবে। যারা এখানে আসবেন এই সময়, তারা কিন্তু এই
ব্যাপারটাকে মাথায় রাখবেন। আপনি যদি মৌনী স্নানে আসেন, মৌনী অমাবস্যা স্নানে আসেন বা বসন্ত পঞ্চমী স্নানে আসেন, আপনি অন্ততপক্ষে 4 থেকে 5 কিলোমিটার হাঁটার জন্য তৈরি থাকবেন। আর একটা কথা, অনেকেই কমেন্ট করছেন দাদা লেটে হনুমান দেখান বা ওই যে শিব শক্তি পার্ক হয়েছে সেটা দেখান। আমরা এখান থেকে মুভ করতে পারছি না, এখানে যাতায়াতের সাংঘাতিক সমস্যা, কারণ চারিদিকে আটকানো রয়েছে, অটো টোটো সব রাস্তা দিয়ে স্মুথলি চলছে না, সেজন্য আমাদের পক্ষে মুভ করাটা খুব কষ্টকর। আমরা এই জন্য এই জায়গাগুলো দেখাতে পাচ্ছি না। ওপারে যে আরেইলে টেন্ট সিটি হয়েছে সেখানে অবধি আমরা কালকে চেষ্টা করেছিলাম, যেতে পারিনি, কারণ ওটা এখান থেকে আমরা যেখানে আছি সেখান থেকে 12 কিলোমিটার, ইম্পসিবল ব্যাপার পায়ে হেঁটে অতটা যাওয়া। পুরো রাস্তা জ্যাম ছিল এবং কোনো অটো টোটো কিছু চলছিল না। আরও একটা কমেন্ট এসেছিল, যারা হাঁটতে পারেন না কোনো কারণে তাদের জন্য আলাদা করে কোনো ব্যবস্থা আছে কি না। আমার কিন্তু কোনো কিছু চোখে পড়েনি সেরকম কিছু। হুইল চেয়ার করে যদি আসতে হয় তাহলে একটু সমস্যাই আছে। হুইল চেয়ার চলবে কিন্তু অনেকটা পথ হুইল চেয়ার ঠেলে নিয়ে যেতে হবে। प्रसाद दे रहे हैं आप? हाँ प्रसाद दे रहे हैं बाबू जी। कहाँ से हैं आप? हम प्रयागराज अच्छा मुंडेरा से हैं। ठीक है, थैंक यू सो मच। कितने बजे तक चलेगा ये? ये जब तक रहेगा माल तब तक क्या खिचड़ी है? खिचड़ी है। आइए थोड़ा देखिए। नहीं अभी तो खाना अभी तो नहीं खाएंगे क्योंकि चलेंगे हम। आइए भैया गर्मा गर्म प्रसाद প্রচুর মানুষ খাচ্ছেন দেখুন এখানে। এই রকম খাবার বিতরণ প্রচুর জায়গায় চলছে। খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, আপনি পেয়েই যাবেন। আমার পেছনে বেনি মাধবের মন্দির। এই বেনি মাধব হচ্ছেন নগর দেবতা প্রয়াগরাজের। এখানে দ্বাদশ মাধব রয়েছেন, তার মধ্যে প্রধান হচ্ছেন বেনি মাধব, যিনি গার্জিয়ান গড অফ প্রয়াগরাজ। আপনারা যদি প্রয়াগরাজে মহাকুম্ভ স্নানের জন্য আসেন তাহলে বেনি মাধবের দর্শন ছাড়া সেই মহাকুম্ভের পুণ্য স্নান আপনার সম্পূর্ণ নয়। তাই আগে বেনি মাধব দর্শন করবেন, তারপর যাবেন মহাকুম্ভ স্নানে। এটাই নিয়ম, এটাই রীতি। মহাপ্রভুও এসেছিলেন এইখানে। তিনি যখন এসেছিলেন তখন তিনি এখানে নাম সংকীর্তন করেছিলেন। বেনি মাধবের মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে মহাদেবের মন্দির, খুব সুন্দর। আর এই মন্দির বেনি মাধবের মন্দির খোলা হয় ভোর 5টার সময়, এই যে খুলছে এখন, আর খোলা থাকে রাত 10টা অবধি। আমরা এখন বেনি মাধবের মন্দিরে। এখানের পপুলার স্লোগান হচ্ছে মাধব সকল কাম সাধক। আমরা কালকে এই যে এখানে গঙ্গা মূর্তি, এখানে অবধি আসার পর রাস্তা ফাঁকাই ছিল। আজকে গতকালের থেকে অন্তত পক্ষে 100 গুণ ভিড় বেশি। এখান থেকে কি ভিড় দেখুন, এখান থেকে সঙ্গম আরও অন্তত পক্ষে 2 কিলোমিটার, কিন্তু এখানে মানুষের যা ভিড়, মানুষ চলতে পারছে না, দাঁড়িয়ে রয়েছে, জাস্ট লিটারালি সবাই দাঁড়িয়ে রয়েছে। কালকে এখানটা ফাঁকা ছিল, আমরা এখান থেকে স্মুথলি হেঁটে চলে গিয়েছিলাম। জানি না যা ভিড় রয়েছে কখন গিয়ে সঙ্গমে পৌঁছাবো, আদৌ পৌঁছানো সম্ভব হবে কি না। উচিত ছিল কাল রাতে 12টার সময়তেই চলে আসা। এখন যা অবস্থা, এখানে যে পরিমাণ ভিড় রয়েছে, লক্ষ লক্ষ মানে কোটি মানুষের ভিড়। এখান দিয়ে দরজা আটকে দিয়েছে, এখান দিয়ে আর ঢুকতে দিচ্ছে না, যারা ভেতরে তাদের বেরোতে দিচ্ছে। এখন এপাশের রাস্তা খোলা, যেটা গঙ্গার ওপারে নিয়ে যাচ্ছে, মানে সঙ্গম ঘাটে যেতে গেলে এদিক দিয়েই যেতে হবে, কিন্তু এদিক দিয়ে রাস্তা আটকানো, মানে ভেতরে এতটাই ভিড় হয়ে গেছে যে আর কাউকে এন্ট্রি করতে এদিক দিয়ে দিচ্ছে না। এখন আমরা দুটো জিনিস করতে পারি, এক ওপাশ দিয়ে ঘুরে যেতে পারি, আর না হলে গঙ্গার ওপারে যেতে পারি। দেখা যাক। লোকে পাঁচিল টপকে যাচ্ছে, আমরা এদিক দিয়ে এখান দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, পারলাম না। গঙ্গার ওপারে যাওয়ার রাস্তাটা এখনও অবধি খোলা আছে, কিন্তু সেদিকে আমরা যাচ্ছি না, কারণ ওপারে চলে গেলে আর সঙ্গমে যেতে পারবো না, ওপারেই স্নান করতে হবে। এখন যা অবস্থা, সঙ্গম অবধি পৌঁছাতে পারবো কিনা যথেষ্ট সন্দেহ আছে, মানে পারবো নাই ধরে নিচ্ছি আমরা। হ্যাঁ, কারণ সঙ্গম যাওয়ার যেটা মেন রাস্তা সেটাকেই ব্লক করে রেখে দিয়েছে। সাংঘাতিক ভিড়। হবে কি, কোটির ওপরে লোক রয়েছে এখানে, আর যে কোনো সময় যা খুশি হতে পারে।
এখন গঙ্গার ওপারেই যাবো বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। ওদিক দিয়ে যাওয়াটাও ইম্পসিবল ব্যাপার, সব রাস্তা আটকানো, মানে এপাশ দিয়ে সঙ্গম যাওয়ার যতগুলো রাস্তা আছে সব আটকানো। আমরা যদি এখন যেতে চাই আমাদের অনেকটা ঘুরে, প্রায় 7-8 কিলোমিটার ঘুরে ওপাশ দিয়ে যেতে হবে, সেটা ইম্পসিবল ব্যাপার। কিন্তু তাও ওপাশে গিয়ে যেতে পারবো কিনা সন্দেহ আছে। গঙ্গার ওপারেই যাচ্ছি এখন। হ্যাঁ, সঠিক দিক দিয়ে যাওয়া যাবে। আপনি এই দিক দিয়েই চলুন। সঙ্গমে যেতে চান? সঙ্গমে আপনি এখন যেতে আর যেতে পারবেন না এখন, এত দূর থেকে এসে সঙ্গমে না গেলে আর কি করা। আচ্ছা, লেসন লার্ন, যেটা আমাদের অসুবিধে হচ্ছে সেটা আপনাদের জন্য একটা সাংঘাতিক সুবিধে। তা হচ্ছে আপনারা বুঝে যাচ্ছেন যে কিভাবে কি করবেন। আমি আবারও বলবো, যদি আপনারা মৌনী অমাবস্যার স্নানে আসেন বা বসন্ত পঞ্চমী স্নানে আসেন, তাহলে রাত 12টার সময় সঙ্গম ঘাটে চলে আসেন, যদি সঙ্গম ঘাটেই আপনার স্নানের ইচ্ছে হয়। তাই তো পৃথ্বীজিৎ? একদমই ঠিক। একদম এই ভুলটা করবেন না, আমাদের মতো ঘুমিয়ে পড়বেন না। খেয়ে দিয়ে রাত 12টার মধ্যে চলে আসুন, তখন ফাঁকা থাকবে। ওখানেই বসে থাকুন, স্নান করে 3টে-4টে নাগাদ আপনার হোটেলে বা যেখানে আপনি আছেন সেখানে ফেরত আসুন। সবচেয়ে সুবিধাজনক হবে এইভাবে যদি স্নান করেন। তা না হলে এই ভোরবেলা যদি আসেন তাহলে আমাদের মতো এরকম হাডেল টপকে আসতে হবে আর কি। একদম যেভাবে আমরা এলাম ওই হাডেল টপকানেই বলে সেটাকে আর কি। হ্যাঁ, আর সামনে যা ভিড়, এত ভিড় রাত 12টায় এলে আপনি পাবেন না। এখানে একটি ছেলের সঙ্গে কথা হলো, সে স্নান করে বেরিয়ে যাচ্ছে। তাকে আমি বললাম কটায় গিয়েছিলে? বললাম তো 12 বাজে গেছে। তো এইটা হচ্ছে সুবিধে। এটা কিন্তু একটা সাংঘাতিক টিপস দিলাম, মাথায় রাখবেন এটা, প্লিজ প্লিজ মাথায় রাখবেন। রাত্রিবেলা 11টা-12টার সময় চলে আসুন ঘাটে। এখানে বিভিন্ন গুরু মহারাজদের বর্ণাঢ্য শোভাযাত্রা, তারা স্নান করে ফিরছেন নিজেদের শিষ্য শিষ্যা সহ ট্রাক্টরে করে, এবং ট্রাক্টরগুলোকে দারুণ সুন্দর করে সাজানো। একবার দেখুন কত পুণ্যার্থী এসেছেন আজকে এখানে। চলো চলো, বস্ত্র উন্মোচন এবার করো চটপট। হ্যাঁ, গতকাল করেছি আর আজকে মকর সংক্রান্তি করবো না সেটা তো হয় না। ঠিক কথা, ঠিক কথা। করেই ফেলি। স্নান করার জন্য দারুণ সুন্দর ব্যবস্থা, প্রচুর ভলেন্টিয়ার। ওপাশে জল পুলিশ নদীতে, একটু এগিয়েই এখান থেকে আর 50 মিটার গেলেই মূল সঙ্গম। সেখানে যাওয়াটা ইম্পসিবল ব্যাপার। সাধুরা স্নান করছেন, আমরা তার আগে গঙ্গার দিকে স্নান করছি। এবার নামছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর গঙ্গে, হর হর গঙ্গে। भैया चलो बेटा, पानी में डबल करो, हर हर गंगे, जा जा पानी में डबल करो। इसमें फोटो ना आया, पानी में डबल करो। आवा आवा निकाल। দারুণ দারুণ অনুভূতি। প্রথমে ঠান্ডা লাগছিল, কিন্তু এখন দারুণ দারুণ লাগছে। এবার 16 কলা পূর্ণ হলো, একটা দারুণ ফিলিংস, নো ডাউট। ঠান্ডা ঠান্ডা লাগছে না? ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব সুন্দর। যাই হোক, এখন আমরা ফিরে যাব। ফিরে গিয়ে সব প্যাক করতে হবে, প্যাক করে 11টায় চেক আউট। এখন বাজে বোধহয় 8:30-9টা হয়ে গেছে। এখান থেকে যেতে ঘন্টাখানেক তো লাগবে। দারুণ অনুভূতি হলো, আবারও বলছি, এই যে মহাকুম্ভের অভিজ্ঞতা। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनासर्थ साकार, महाकाय तो सगुण निराकार. ओम नमः शिवाय. ओम नमः शिवाय.
মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, আমি কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।